ইউরোপের শীত কাটছে রাশিয়ার গ্যাসে। তাদের অর্থনীতি বেঁচে আছে রাশিয়ার জ্বালানির উপর নির্ভর করে। অথচ নীতিবাক্য শোনানো হচ্ছে ভারতকে। হ্যাঁ, বাস্তবটা ঠিক এতটাই রূঢ়। একদিকে ইউরোপিয়ান ইউনিয়ন নিজেদের স্বার্থে নিজেদের ইকোনমি বাঁচাতে রাশিয়ার সাথে মিলিয়ন মিলিয়ন ডলারের ট্রেড বা বাণিজ্য চালিয়ে যাচ্ছে, আর অন্যদিকে রাশিয়ার সাথে সামান্য বাণিজ্যিক সম্পর্কের অজুহাতে ভারতের কিছু কোম্পানির ওপর সরাসরি স্যাংশন বা নিষেধাজ্ঞা চাপানোর দুঃসাহস দেখাচ্ছে। এটা শুধুমাত্র ফরেন পলিসির ব্যর্থতা নয়, এটা হলো পশ্চিমাদের জিওপলিটিক্যাল ডাবল স্ট্যান্ডার্ডের এক নগ্ন রূপ। কিন্তু আজকের ভারত সেই 90-এর দশকের ভারত নয় যে পশ্চিমাদের হুমকিতে মাথা নত করবে। ভারতের প্রাক্তন বিদেশ সচিব সরাসরি এমন এক কাউন্টার অ্যাটাক বা পাল্টা আঘাতের প্রস্তাব দিয়েছে যা শুনলে ব্রাসেলস থেকে ওয়াশিংটন সবার ঘুম উঠতে বাধ্য। ইউরোপ যদি ভারতের ওপর এক্সপোর্ট কন্ট্রোলস লাগায়, তবে ভারতও সেই ইউরোপীয় কোম্পানিদের ওপর নিষেধাজ্ঞা চাপাবে যারা পাকিস্তানের সাথে ব্যবসা করছে। নমস্কার, আমি সুশোভন, আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজকের এই জিওপলিটিক্সের স্পেশাল এপিসোডে আমরা বিশ্লেষণ করব কিভাবে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের চরম হিপোক্রেসি বা ভণ্ডামির সীমা পার করেছে, কোন কোন ভারতীয় কোম্পানিকে তারা টার্গেট করেছে এবং ভারত সরকার ও ভারতীয় কূটনীতি কিভাবে এই পশ্চিমা আগ্রাসনকে ধূলিসাৎ করার নীল নকশা তৈরি করেছে। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের এই অ্যানালিসিস আপনার বিশ্ব রাজনীতি দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেবে। প্রথমেই চলুন দেখে নেওয়া যাক ঠিক কী ঘটেছে এবং কেন হঠাৎ করে ইউরোপিয়ান ইউনিয়ন ভারতের ওপর এতটা ক্ষুব্ধ হয়ে উঠল। আন্তর্জাতিক রাজনীতির দাবা খেলায় ইউরোপিয়ান ইউনিয়ন সম্প্রতি তাদের 21তম স্যাংশন প্যাকেজ প্রপোজ করেছে। তাদের মূল লক্ষ্য হল রাশিয়ার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সকে পুরোপুরি ধ্বংস করা। কিন্তু এবার তারা সরাসরি রাশিয়াকে টার্গেট না করে টার্গেট করেছে সেই সব থার্ড পার্টি দেশগুলোকে যারা রাশিয়ার সাথে বাণিজ্য করছে। আপনারা স্ক্রিনে দ্য ইকোনমিক টাইমসের এই আর্টিকেলটি দেখতে পাচ্ছেন। এর হেডলাইনে পরিষ্কার লেখা আছে, ইন্ডিয়া বেসড এন্টিটিজ অ্যামং ফার্মস টার্গেটেড ইন ইউজ প্রপোজ 21st রাশিয়া স্যাংশন প্যাকেজ। অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের এই নতুন স্যাংশন প্যাকেজের নিশানায় রয়েছে ভারতের বেশ কিছু কোম্পানি। ইউরোপিয়ান ইউনিয়নের ফরেন অ্যাফেয়ার্স রিপ্রেজেন্টেটিভ বা বিদেশ বিষয়ক প্রতিনিধি কাজা কালাস সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বড় বড় থ্রেড দিয়ে ঘোষণা করেছেন যে তারা রাশিয়ার ওয়ার ইকোনমির ভিত্তি ব্রিক বাই ব্রিক ভেঙে ফেলবেন। আর এই কাজে তারা টার্গেট করছে চীন, তুরস্ক, কাজাখস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং অবশ্যই আমাদের দেশ ভারতকে। ইউরোপের অভিযোগ হলো ভারতের এই কোম্পানিগুলো রাশিয়াকে এমন কিছু ডুয়াল ইউজ টেকনোলজিস বা পার্টস সাপ্লাই করছে যা রাশিয়া তাদের ড্রোন ম্যানুফ্যাকচারিং এবং সমরাস্ত্র তৈরিতে ব্যবহার করছে। এখন প্রশ্ন হলো, এই এক্সপোর্ট কন্ট্রোলস রেস্ট্রিকশনস বা রপ্তানি নিষেধাজ্ঞার আসল অর্থ কী? সহজ ভাষায় বললে, ইউরোপিয়ান ইউনিয়ন যদি কোনো ভারতীয় কোম্পানিকে এই ব্ল্যাকলিস্টে ফেলে, তবে ইউরোপের কোনো দেশ বা কোম্পানি ওই ভারতীয় কোম্পানিকে কোনো মালপত্র বা যন্ত্রাংশ সাপ্লাই করতে পারবে না, এবং ওই ভারতীয় কোম্পানিও ইউরোপের মার্কেটে তাদের কোনো পণ্য বিক্রি করতে পারবে না। তারা চাইছে সাপ্লাই চেনকে পুরোপুরি ব্লক করে দিয়ে ভারতের মতো উদীয়মান শক্তিকে চাপে ফেলতে। শুধু তাই নয়, রাশিয়ার ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এবং ক্রিপ্টো অপারেটরদের ওপরও তারা কড়া নজরদারি বসাতে চাইছে। তারা রাশিয়ার শ্যাডো ফ্লিট অর্থাৎ যে গোপন জাহাজগুলোর মাধ্যমে রাশিয়া তেল রপ্তানি করে সেগুলোকে আটকাতে চাইছে। কিন্তু এই পুরো প্রক্রিয়ায় তারা ভারতের মতো একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের গ্লোবাল ট্রেড বা আন্তর্জাতিক বাণিজ্যের ওপর খবরদারি করার চেষ্টা করছে, যা ভারতের ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থের ওপর সরাসরি আঘাত। এখন আমরা এই ঘটনার সবচেয়ে রোমাঞ্চকর এবং নোংরা দিকটা নিয়ে আলোচনা করব। সেটা হলো পশ্চিমাদের চরম হিপোক্রেসি। আপনারা শুনলে অবাক হবেন যে আজ থেকে মাত্র 3-4 মাস আগে এই ইউরোপিয়ান ইউনিয়নের সাথেই ভারত মাদার অফ অল ডিলস অর্থাৎ ইন্ডিয়া ইউ এফটিএ সই করার জন্য এক টেবিলে বসেছিল। দীর্ঘ আলোচনার পর দ্বিপাক্ষিক বাণিজ্য বা বায়োল্যাটারাল ট্রেড বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আর আজ সেই ইউরোপিয়ান ইউনিয়নই ভারতের পিঠে ছুরি মারার চেষ্টা করছে। ইন্ডিয়া টুডের এই রিপোর্টটি খেয়াল করুন। হেডলাইনে বলা হয়েছে, ইউ উইডেন্স রাশিয়া স্যাংশন নেট, ইন্ডিয়া বেসড এন্টিটিজ এবং 50 ফার্মস টার্গেটেড। তারা বলছে যারা রাশিয়ার সেনার সাথে যুক্ত তাদের তারা ছাড়বে না। কিন্তু বাস্তবটা কি? বাস্তবটা হলো এই ইউরোপিয়ান ইউনিয়ন নিজেই রাশিয়ার অর্থনীতিকে সবচেয়ে বেশি অক্সিজেন জুগিয়ে চলেছে। যুদ্ধ শুরু হওয়ার 3 বছর পার হয়ে গেছে।
ইউরোপিয়ান ইউনিয়ন সারা বিশ্বে বড় বড় কথা বলে বেড়ায় যে তারা রাশিয়ার তেল এবং গ্যাস বয়কট করেছে, কিন্তু আসল সত্যিটা হলো 2025 সালেও ইউরোপীয় পাইপলাইনে যে গ্যাস দৌড়াচ্ছে তার একটা বড় অংশ আসছে স্বয়ং ভ্লাদিমির পুতিনের রাশিয়া থেকে। ইউরোপের গ্যাস ইম্পোর্টের একটা খুব বড় শেয়ার আজও রাশিয়ার হাতে নিয়ন্ত্রিত হয়। এর থেকে বড় ভণ্ডামি আর কি হতে পারে? গত মার্চ মাসে ইউরোপিয়ান ইউনিয়ন যখন ঘোষণা করলো যে তারা 2027 সালের মধ্যে রাশিয়ার গ্যাস সম্পূর্ণভাবে ব্যান বা নিষিদ্ধ করবে, তখন তারা আড়ালে কি করেছিল জানেন? এই ব্যান ফাইনাল হওয়ার আগেই তারা তড়িঘড়ি করে রাশিয়ার আর্কটিক এলএনজি 100% কিনে নিজেদের স্টোরেজ ভর্তি করে নিয়েছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রাশিয়ার ইয়ামাল এলএনজি প্রজেক্ট থেকে ইউরোপের পোর্ট বা বন্দরগুলোতে হাজার হাজার টন গ্যাস এসে নেমেছে। নিজেদের দেশের মানুষকে শীতে জমে যাওয়ার হাত থেকে বাঁচাতে এবং নিজেদের ইন্ডাস্ট্রিগুলোকে সচল রাখতে ইউরোপের নেতারা নীতি নৈতিকতা ভুলে রাশিয়ার দরজায় লাইন লাগিয়েছে। যখন ইউরোপিয়ান ইউনিয়ন নিজেদের ইকোনমি বাঁচানোর জন্য রাশিয়ার কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের গ্যাস কেনে, তখন সেটা হয় নেসেসিটি বা প্রয়োজন। তখন তাদের মনে পড়ে না যে এই টাকায় রাশিয়া অস্ত্র কিনছে। কিন্তু যখন ভারতের কোনো সাধারণ কোম্পানি, যারা হয়তো সম্পূর্ণ বৈধভাবে গ্লোবাল সাপ্লাই চেইন মেনে রাশিয়ার কোনো সাধারণ কোম্পানির সাথে ব্যবসা করে, তখন ইউরোপের নীতিবোধ জেগে ওঠে। তখন তারা ভারতের ওপর স্যাংশন লাগানোর ভয় দেখায়। জিওপলিটিক্সে একেই বলে রুলস ফর দি বাট নট ফর মি, অর্থাৎ নিয়ম সব তোমাদের জন্য, আমাদের জন্য নয়। কিন্তু ইউরোপ হয়তো ভুলে গেছে যে 21 শতকের গ্লোবাল সাউথের নেতৃত্ব এখন ভারতের হাতে। ভারত আর পশ্চিমাদের এই কলোনিয়াল মাইন্ডসেট বা ঔপনিবেশিক মানসিকতা মেনে নিতে রাজি নয়। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। ভারত কি ইউরোপের এই হুমকিতে ভয় পেয়েছে? ভারত সরকারের অফিসিয়াল অবস্থান কি? দ্য হিন্দুর এই আর্টিকেলের হেডলাইনটি দেখুন, ইন্ডিয়ান এন্টিটিজ অন লেটেস্ট ইউ স্যাংশন প্যাকেজ অন রাশিয়া। এই আর্টিকেলে পরিষ্কারভাবে বোঝানো হয়েছে যে ব্রাসেলস এবং নয়াদিল্লির মধ্যে এই স্যাংশন নিয়ে কতটা টানাপোড়েন চলছে। কিন্তু ভারতের ফরেন পলিসি বা বিদেশ নীতি শুরু থেকেই একেবারে স্ফটিকের মতো পরিষ্কার। ভারত সরকার সবসময় একটি তথ্য অত্যন্ত জোরালোভাবে বিশ্বের দরবারে তুলে ধরেছে। ভারত কোনো দেশের চাপিয়ে দেওয়া একতরফা নিষেধাজ্ঞা বা ইউনিল্যাটারাল স্যাংশনকে স্বীকৃতি দেয় না। ভারতের কাছে একমাত্র সেই স্যাংশনই বৈধ যা ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল বা রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ দ্বারা অনুমোদিত। আমেরিকা বা ইউরোপিয়ান ইউনিয়ন নিজেদের পার্লামেন্টে বসে আইন পাস করে ভারতের ওপর তা চাপিয়ে দেবে, ওই দিন এখন শেষ হয়ে গেছে। ইতিহাস ঘাটলে দেখা যাবে এর আগেও যখন নায়ারা এনার্জির মতো ভারতীয় কোম্পানির ওপর ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা চাপানোর চেষ্টা করেছিল, ভারত তখন বিন্দুমাত্র বিচলিত হয়নি। ভারত জানিয়ে দিয়েছিল যে আন্তর্জাতিক আইন এবং লিগ্যাল অব্লিগেশনসের বাইরে ভারত অন্য কোনো নিয়ম মানতে বাধ্য নয়। প্রতিটি স্বাধীন দেশের অধিকার রয়েছে তাদের নিজেদের জুরিসডিকশন বা এখতিয়ারের মধ্যে তাদের বাণিজ্য নিয়ন্ত্রণ করার। আর এই জায়গাতেই এন্ট্রি নিচ্ছেন ভারতের প্রাক্তন বিদেশ সচিব কানওয়াল সিবাল। 2002 সালে ভারতের ফরেন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করা এই দুদে কূটনীতিক ইউরোপিয়ান ইউনিয়নকে এমন এক কড়া জবাব দিয়েছেন যা ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। কানওয়াল সিব্বাল সাহেব পরিষ্কার ভাষায় বলেছেন যে ইউরোপিয়ান ইউনিয়ন যদি ভারতীয় কোম্পানিগুলোর উপর সত্যিই নিষেধাজ্ঞা আরোপ করে, তবে ভারতের উচিত সেই নিষেধাজ্ঞাকে শুধু প্রত্যাখ্যান করাই নয়, বরং সরাসরি রিটেলিয়েশন বা পাল্টা আক্রমণ করা। কি সেই পাল্টা আক্রমণ? সিব্বাল সাহেব প্রস্তাব দিয়েছেন যে যেসব ইউরোপিয়ান কোম্পানি পাকিস্তানের সাথে বাণিজ্য করছে, ভারতের উচিত সেই কোম্পানিগুলোকে বেছে বেছে টার্গেট করা এবং তাদের ওপর ভারতীয় এক্সপোর্ট কন্ট্রোলস চাপিয়ে দেওয়া। এর পেছনের যুক্তিটা অত্যন্ত তীক্ষ্ণ। ইউরোপিয়ান ইউনিয়নের যদি ভারত ও রাশিয়ার সম্পর্ক নিয়ে এতই মাথা ব্যথা থাকে, তবে ভারতেরও অধিকার আছে ইউরোপ ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলার। পাকিস্তান এমন একটি দেশ যা সারা বিশ্বে সন্ত্রাসবাদ রপ্তানি করে। তাহলে যে ইউরোপিয়ান কোম্পানিগুলো পাকিস্তানের ইকোনমিতে সাহায্য করছে, তারা কি পরোক্ষভাবে সন্ত্রাসবাদকে মদদ দিচ্ছে না? যদি ইউরোপের যুক্তিতেই আমাদের চলতে হয়, তবে ভারতেরও উচিত ওই সমস্ত ইউরোপীয় কোম্পানিগুলোকে ভারতের বিশাল মার্কেট থেকে পুরোপুরি বয়কট করা। কানওয়াল সিব্বাল সাহেবের এই বক্তব্য বুঝিয়ে দেয় অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। আক্রমণই হলো আত্মরক্ষার সেরা উপায়। এই পুরো ঘটনাটি শুধুমাত্র কয়েকটি কোম্পানির উপর নিষেধাজ্ঞার মধ্যে সীমাবদ্ধ নেই।
এর ইম্প্যাক্ট বা প্রভাব গ্লোবাল জিওপলিটিক্সে অনেক সুদূর প্রসারী হতে চলেছে। ইউরোপিয়ান ইউনিয়ন একদিকে চাইছে ভারতের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সই করে ভারতের বিশাল কনজিউমার মার্কেটে নিজেদের জায়গা পাকা করতে, কারণ ব্রেক্সিটের পর এবং ইউক্রেন যুদ্ধের জেরে ইউরোপের অর্থনীতি এমনিতেই ধুঁকছে। জার্মানি, ফ্রান্সের মতো দেশের জিডিপি গ্রোথ তলানিতে এসে ঠেকেছে। এই অবস্থায় ভারতের মতো দ্রুত বর্ধনশীল অর্থনীতির সাথে সম্পর্ক খারাপ করা ইউরোপের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। অন্যদিকে পশ্চিমাদের এই স্যাংশন পলিটিক্স আসলে বিশ্বকে আরও বেশি করে ডলারাইজেশন এবং ব্রিক্সের দিকে ঠেলে দিচ্ছে। ভারত, রাশিয়া, চীন এবং গ্লোবাল সাউথের দেশগুলো বুঝতে পারছে যে পশ্চিমা দেশগুলোর তৈরি করা ফিনান্সিয়াল সিস্টেম বা আর্থিক ব্যবস্থাকে যে কোনো মুহূর্তে উইপনাইজ বা অস্ত্রে পরিণত করা হতে পারে। আজ তারা রাশিয়ার সাথে করছে, কাল তারা ভারতের সাথেও করতে পারে। তাই বিকল্প সাপ্লাই চেন এবং নিজস্ব পেমেন্ট সিস্টেম তৈরি করাটা এখন ভারতের জন্য ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তার সমতুল্য। ভারত সরকার এই মুহূর্তে হয়তো সরাসরি কোনো অফিসিয়াল বিবৃতি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করবে না, কারণ ভারতীয় কূটনীতি বা ইন্ডিয়ান ডিপ্লোমেসি সবসময়ই অত্যন্ত পরিণত এবং ধীর স্থিরভাবে কাজ করে। কিন্তু সাউথ ব্লকে যে ইউরোপের এই প্রতিটি পদক্ষেপের উপর তীক্ষ্ণ নজর রাখছে এবং দরকারে যোগ্য জবাব দেওয়ার জন্য সব রকম অপশান খোলা রাখছে, তা বলাই বাহুল্য। পশ্চিমারা যদি ভাবে যে তারা একদিকে আমাদের জ্ঞান দেবে আর অন্যদিকে আমাদের কোম্পানিগুলোর গলা টিপে ধরবে, তবে তারা মূর্খের স্বর্গে বাস করছে। পরিশেষে একটা কথাই বলতে হয়, আন্তর্জাতিক সম্পর্ক কোনো আবেগের জায়গা নয়, এটা সম্পূর্ণ স্বার্থের খেলা। ইউরোপিয়ান ইউনিয়ন তাদের স্বার্থ দেখছে আর ভারতকে যে কোনো মূল্যে তাদের জাতীয় স্বার্থ রক্ষা করতে হবে। পশ্চিমাদের এই হিপোক্রেসি বা দ্বৈত নীতির বিরুদ্ধে ভারতকে তার নিজের শর্তে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে হবে এবং প্রয়োজনে চোখে চোখ রেখে কথা বলতে হবে। কানওয়াল সিবাল সাহেবের দেওয়া রিটেলিয়েশনের প্রস্তাব প্রমাণ করে যে ভারতের থিঙ্ক ট্যাঙ্ক এবং স্ট্র্যাটেজিক কমিউনিটি কতটা অ্যাগ্রেসিভ এবং ফরওয়ার্ড লুকিং হয়ে উঠেছে। আজকের এই জিওপলিটিক্যাল অ্যানালিসিস সম্পর্কে আপনার কি মত? ইউরোপিয়ান ইউনিয়নের এই পদক্ষেপের বিরুদ্ধে ভারতের কি সত্যি ওই ইউরোপীয় কোম্পানিগুলোর উপর নিষেধাজ্ঞা চাপানো উচিত যারা পাকিস্তানের সাথে ব্যবসা করছে? আপনি কি কানওয়াল সিব্বাল সাহেবের সাথে একমত? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় এবং আন্তর্জাতিক রাজনীতির এই গভীর বিশ্লেষণ আপনার ভালো লাগে, তবে অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন। আর হ্যাঁ, এই ধরনের জিওপলিটিক্যাল অ্যানালিসিস, ফরেন পলিসি এবং আন্তর্জাতিক সম্পর্কের রূঢ় বাস্তবকে সহজ ভাষায় বুঝতে আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।